একদিন দুপুর 2টো বেজে গেলেও ললিতার শ্বশুরবাড়ির লোকেরা কেউ খাবার পায় না। তাই তারা সবাই মিলে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় লতা দেবী যখন রান্নাঘরে যায় তখন সেই গ্যাস ওভেনের দিকে তাকিয়ে একেবারে আকাশ থেকে পড়ে। কারণ গ্যাস ওভেনের রেগুলেটরের উপর মোটা লোহার চেনের সাহায্যে বড় একটা তালা লাগানো থাকে, যা দেখে লতা দেবী চিৎকার করতে শুরু করে। বৌমা, বৌমা, কি হচ্ছে কি এগুলো? কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি এসে বৌমার কাণ্ড কারখানা দেখো। জীবনে প্রথমবার আমি গ্যাস ওভেনে তালা মারতে দেখছি। লতা দেবীর চিৎকার শুনে একে একে বাড়ির অন্যান্য সদস্যরা রান্নাঘরে যায়, আর তারাও গ্যাস ওভেনে তালা ঝুলতে দেখে ভীষণই অবাক হয়। এমন সময় ললিতা সেখানে আসে। ললিতাকে সবাই মিলে গ্যাস ওভেনে তালা মারার কারণ জিজ্ঞাসা করতে শুরু করে। আজ থেকে এটাই আমার রান্নাঘরের নিয়ম। প্রচন্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে আমি কিছুতেই দুপুরবেলা রান্না করতে পারছি না। তাই আজ থেকে বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত রান্নাঘরের গ্যাস ওভেনে তালা দেওয়া থাকবে। তুমি বললেই হয়ে গেল নাকি? তুমি কি ছেলে খেলা পেয়েছো? তোমাকে এসব উল্টোপাল্টা নিয়ম তৈরি করতে কে বলেছে? দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত গ্যাস ওভেনে তালা দেওয়া থাকলে আমরা দুপুরবেলা খাবো কি? বেশি না বকে চুপ করে চাবিটা নিয়ে এসো। গ্যাস ওভেনের তালা খুলে ঝটপট কিছু রান্না করো। না না, খবরদার এরকম ভুল কাজ করবেন না। আমার বানানো নিয়ম যদি কেউ ভঙ্গ করে, মানে কেউ যদি দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে গ্যাস ওভেনের তালা খোলে, তাহলে তাকে কিন্তু 1 সপ্তাহের জন্য 3 বেলা করে রান্না করতে হবে, আর বাসনও মাজতে হবে। এবার আপনারা কি করবেন বুঝে নিন। এই যে আমি চাবি এখানে রেখে দিলাম। ললিতার কথা শুনে কেউ সেই চাবিতে হাত দেওয়ার সাহস পায় না, কারণ এই গরমের মধ্যে কারোরই রান্না বান্না করতে ইচ্ছা করে না। তাই রান্না বান্না করার ভয়ে এবং বাসন মাজার ভয়ে সবাই ললিতার তৈরি করার নিয়ম মেনে নেয়। কিন্তু এখন দুপুরে সবাই কি খাবে এটাই তাদের প্রশ্ন। সকালে কাঁচকলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত রান্না করা হয়েছিল। যা খাবার আছে মোটামুটি একজন খেতে পারবে। যার বেশি খিদে পেয়েছে সে সিদ্ধ ভাত খেয়ে নি। আর বাকিরা ওই যে দেখো বড় মুড়ির কৌটো দেখতে পাচ্ছ, জলে মুড়ি ভিজিয়ে খেয়ে নাও। আমি সেই বিকেল 4টের পর রান্নাঘরে এসে রাতের জন্য রান্না করব। এই বলে ললিতা নিজের ঘরে চলে যায়, কিন্তু কারোর কিছু করার থাকে না। ললিতার ননদ আগে ভাগেই সকালে রান্না করা সিদ্ধ সবজি ভাত নিয়ে খেতে বসে পড়ে, যাতে সেই খাবারে কেউ ভাগ না বসাতে পারে, আর বাকিরা বাধ্য হয়ে জলমুড়ি খেয়ে নিজেদের পেট ভরায়। অন্যদিকে ললিতা নিজের ঘরে এসিতে বসে ইলেকট্রিক কেটলির সাহায্যে নুডলস বানায় এবং ডিম সিদ্ধ করে। ভাগ্যিস আমি কালকে এই ইলেকট্রিকের কেটলিটা কিনে নিয়েছিলাম, না হলে আমাকে আর আমার ছেলেকে জলমুড়ি খেয়ে থাকতে হতো। বিট্টু, নে বাবা, গরম গরম নুডলস আর ডিম সিদ্ধ খেয়ে নে। আজকে আমরা ঘরে বসে বসে কেন খাবো মা? অন্যান্য দিন তো আমরা বাইরে টেবিলে বসে খাওয়া দাওয়া করি। আমার খাবারটা দাও, আমি বাইরে টেবিলে বসে খাবো। না না, খবরদার না, তুই কিন্তু একদম কোনো খাবার নিয়ে বাইরে যাবি না, কেমন? আর আমি যে এরকম ঘরের মধ্যে বসে কেটলিতে নুডলস বানাচ্ছি এটাও কিন্তু কাউকে বলবি না, কারণ আমি গ্যাস ওভেনে তালা লাগিয়ে রেখেছি। কেউ যদি ইলেকট্রিক কেটলি দেখতে পায় তাহলে এখন সবার জন্য আমাকে আবার নুডলস বানাতে হবে। চুপচাপ এখানে বসে খেয়ে নে। এভাবে ললিতা লুকিয়ে লুকিয়ে তার ছেলের সঙ্গে নুডলস এবং ডিম সিদ্ধ খেয়ে শুয়ে পড়ে। দেখতে দেখতে বিকেল হয়ে আসে। বিকেল 4টের পর ললিতা রান্নাঘরে গিয়ে রাতের জন্য রান্নার প্রস্তুতি নিতে শুরু করে। এভাবে সেদিন থেকে ললিতার রান্নাঘরে একই নিয়ম বহাল থাকে। প্রত্যেকদিন বেলা 12টা বাজলেই ললিতা তার গ্যাস ওভেনে তালা দিয়ে চাবি নিয়ে নিজের ঘরে চলে যায়। তাই এখন বাড়ির লোকেরা দুপুরবেলা জলমুড়ি, বিস্কুট, কেক ইত্যাদি খেয়েই থাকে। অন্যদিকে ললিতা তার ইলেকট্রিক কেটলির সাহায্যে ঝটপট রান্না করা যায় এরকম কিছু না কিছু খাবার রান্না করে, আর তার ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎই একদিন বাড়িতে কিছু অতিথি আসার কথা হয়। বৌমা, আজকে কিন্তু তোমার রান্নাঘরে কোনো নিয়ম চলবে না। বাড়িতে আজকে অতিথি আসবে, তুমি ওভেনের তালাটা খুলে দাও। অতিথিদের জন্য তুমি আজকে পোলাও আর মাংস কষা রান্না করো। গরমে তোমাকে বেশি কিছু আমি রান্না করতে বললাম না। আমি তো আগেই বললাম যতদিন গরমকাল থাকবে ততদিন পর্যন্ত এই নিয়ম চলবে। আপনি যখন জানেন এখন আমাদের বাড়িতে দুপুরে রান্না খাওয়া হয় না, তাহলে অতিথিদের আসতে বললেন কেন? আমি কিছুতেই গ্যাস ওভেনের তালা খুলবো না, আর আমি কিছু রান্নাও করব না।
তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বৌমা। কোনো অতিথি বাড়িতে আসতে চাইলে তাদেরকে কখনো নিষেধ করা যায়? ঠিক আছে, তুমি রান্না করতে পারবে না যখন কোনো সমস্যা নেই, তুমি চাবিটা দাও, আমি পোলাও আর মাংস কষা রান্না করে নিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে চাবি দিতে পারি, কিন্তু মনে রাখবেন আজ থেকে 1 সপ্তাহ পর্যন্ত আপনাকেই কিন্তু রান্না বান্না করতে হবে আর সমস্ত বাসনও মাজতে হবে। ললিতার কথা শুনে লতা দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে সাহস করে চাবি নিয়ে গ্যাস ওভেনের তালা খুলতে পারি না। এ তো আমি ভারী বিপদে পড়লাম। বৌমা যে কি শুরু করেছে! আজকে আমার দাদা বৌদি আসছে, আমার বাপের বাড়ির লোকজনকে আমি না খাইয়ে কিভাবে পাঠাবো? ওরা তো আবার বাইরের খাবারও খায় না। এক কাজ করি, বুলটির বাড়িতে গিয়ে আজকে আমি রান্না করে নিয়ে আসি। তা না হলে আমি যদি আজকে গ্যাস ওভেনের তালা খুলে রান্না করি, তাহলে এই গরমের মধ্যে আমাকে জ্বলে পুড়ে 1 সপ্তাহ রান্না করতে হবে। এই ভেবে লতা দেবী রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে তাদের প্রতিবেশী বুলটি দেবীর বাড়িতে চলে যায়। বলছি বুলটি, তোর রান্নাঘরে একটু রান্না করতে দিবি? আসলে দেখ না, আজকে আমার দাদা বৌদি আসবে, কিন্তু হঠাৎ করে বৌমা রান্না করতে গিয়ে দেখলো গ্যাস শেষ হয়ে গেছে। কি বিপদ হলো বলতো? সে কি, গ্যাস শেষ হয়ে গেছে? তুই এক কাজ কর, আমাদের বাড়িতে এক্সট্রা একটা গ্যাস সিলিন্ডার রাখা আছে, আমার ছেলেকে বলছি তোর বাড়িতে দিয়ে আসবে, পরে আমাকে অন্য একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দিবি, তাহলেই হবে। আরে না না, গ্যাস সিলিন্ডার নিয়ে তো আমি কোনো কাজে লাগাতেই পারবো না। না মানে, আসলে আমাদের গ্যাস ওভেনটাও না হঠাৎ করে খারাপ হয়ে গেছে, মিস্ত্রি ডেকে ঠিক করাতে হবে। আর কত মিথ্যে কথা বলবেন কাকিমা, আপনাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়নি আর গ্যাস ওভেনও খারাপ হয়নি। বলুন আপনার বৌমা গ্যাস ওভেনে তালা দিয়ে রেখেছে, এই গরমে ওকে যাতে দুপুরে রান্না বান্না করতে না হয় সেই জন্য। বুলটি দেবীর বৌমা চম্পার মুখে এমন কথা শুনে লতা দেবী ভীষণই লজ্জায় পড়ে। কিছুদিন আগে পর্যন্ত আপনি তো সারা পাড়ার মধ্যে আপনার বৌমাকে নিয়ে বড়াই করে বেড়াতেন, সবাইকে আপনি বলে বেরিয়েছেন এই পাড়ার মধ্যে আপনার বৌমাই নাকি সেরা বৌমা। এমনকি আমি 3 বেলার খাবার 1 বেলায় রান্না করি বলে আপনি আমার শাশুড়ি মাকে অনেক কিছু বলেছেন, আমি নাকি কুড়ে অলস, কোনো কাজ করতে চাই না। কিন্তু আপনার বৌমা নাকি আপনাদেরকে টাটকা টাটকা খাবার 3 বেলা রান্না করে খাওয়ায়। কিন্তু এখন কি হলো? এখন এই গরমে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনাদের বাড়িতে তো উপোস চলছে। সে কি, তুই এতদিন পর্যন্ত আমাকে জ্ঞান দিয়েছিস কিভাবে বাড়ির বৌমাকে আচ্ছা করে টাইট দিতে হয়, আর তুই এখন তোর বৌমাকে নিজেই টাইট দিতে পারছিস না? গ্যাস ওভেনে তালা দিয়ে রেখেছে মানে যা তা ব্যাপার নয়, এটা তো অনেক বড় কাণ্ড রে। এভাবে প্রতিবেশীদের বাড়িতে রান্না করতে গিয়ে লতা দেবীকে অনেক আজে বাজে কথা শুনতে হয়, কিন্তু অতগুলো কথা শোনার পরও তাকে সবটাই হজম করে নিতে হয়, কারণ যে করেই হোক তাকে এখন প্রতিবেশীর বাড়িতেই রান্না করে অতিথিদের খাওয়াতে হবে। তবে মনে মনে লতা দেবী তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। সেদিন কোনো রকমে অতিথিদের খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর লতা দেবী তার বৌমাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। বৌমা, তুমি অনেক নাটক করেছো, আর নয়, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে তুমি গ্যাস ওভেনে তালা দিয়ে রাখছো। আমরা যে দুপুর বেলা করে জলমুড়ি খাচ্ছি, এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু খিল্লি ওড়াচ্ছে। তোমাকে আগে পাড়ার মধ্যে সবাই সেরা বৌমা বলতো, এখন কিন্তু সবাই তোমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। যা গরম পড়েছে, এই গরমে দুপুরবেলা রান্না করা সম্ভব নয়, সেই জন্যই আমি এরকম করতে বাধ্য হয়েছি। তাছাড়া আজকে যদি আপনি প্রতিবেশীদের বাড়িতে রান্না করতে না যেতেন, তাহলে আমাদের বাড়িতে কি চলছে না চলছে কেউই জানতে পারতো না। চুপ করো, আর কোনো ফালতু কথা শুনবো না আমি। যাও, চুপচাপ গ্যাস ওভেনের চাবিটা নিয়ে এসে তালা খুলে দাও। আজকের পর থেকে গ্যাস ওভেনে তুমি তালা দেবে না, না হলে তোমার বাবা মাকে ডেকে অভিযোগ করতে বাধ্য হব। শাশুড়ি মায়ের কথা শুনে ললিতা বাধ্য হয়ে গ্যাস ওভেনের চাবি নিয়ে আসতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে কোথাও চাবি খুঁজে পায় না। এই মরেছে, আমি তো সবসময় আমার বালিশের নিচেই চাবিটা রাখি, তাহলে চাবিটা গেল কোথায়? এই বলে ললিতা সারা বাড়িতে চাবি খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও চাবি খুঁজে পায় না। চাবি খুঁজতে খুঁজতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত ললিতা কোনো রকম রান্না বান্না করতে পারে না। এতে করে বাড়ির লোকেরা তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। খুব ভালো হয়েছে, গ্যাস ওভেনে তালা দেওয়ার শখটা মিটেছে তো। এবার তুমি আমাদের কি করে রান্না করে খাওয়াবে সেটা বোঝো। বড্ড বার বেড়েছিলে তুমি। আমার মনে হচ্ছে কেউ বদমাইশি করে চাবিটা ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। এটা বাড়ির কারোর কাজ হতে পারে, এছাড়া তো আর বাইরের কেউ এসে আমার বালিশের নিচ থেকে চাবি নিয়ে চলে যেতে পারবে না।
বারবার করে বারণ করেছিলাম, আমাদের কথা শোনোনি। এবার একটাই উপায় আছে, আমাদের স্টোর রুমে গিয়ে দেখো একটা মাটির উনুন রাখা আছে। ওই মাটির উনুন উঠানে নিয়ে গিয়ে বসে বসে রান্না করে নিয়ে এসো। এছাড়া আর কোনো উপায় নেই। ললিতা চাইলেও কিছু বলতে পারে না। সে বাধ্য হয়ে তখনকার মতো মাটির উনুন নিয়ে উঠানে রান্না করতে চলে যায়। কিন্তু সন্ধ্যাবেলা উনুনে রান্না করতে গিয়ে তাকে প্রচন্ড পরিমাণে মশা কামড়ায়। আর পরের দিন থেকে সকাল দুপুর উঠানে রোদের মধ্যে রান্না করতে গিয়ে ললিতা আসল কষ্ট বুঝতে পারে, কারণ তার প্রচন্ড পরিমাণে গরম লাগে। ললিতার কষ্ট দেখে মোহন বাড়িতে একজন তালা ভাঙার মিস্ত্রিকে ডেকে নিয়ে আসে। কিন্তু সেই পুরানো যুগের তালা এতটাই মোটা এবং শক্তপোক্ত ছিল যে হাতুড়ি স্ক্রুড্রাইভারের সাহায্যেও সেই তালা খোলা কিছুতেই সম্ভব হয় না। কি মরতে যে আমি গ্যাস ওভেনে তালা দিতে গিয়েছিলাম। এরকম উঠানে রোদের মধ্যে বসে মাটির উনুনে রান্না করাচ্ছে, রান্নাঘরে দাঁড়িয়ে গ্যাস ওভেনে রান্না করা তো অনেক ভালো ছিল। দেখতে দেখতে এভাবে প্রায় 10-15 দিন কেটে যায়। মাটির উনুনে রান্না করতে করতে ললিতার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরই মধ্যে একদিন হঠাৎ করে ললিতা তার ছেলে বিট্টুকে সেই গ্যাস ওভেনের চাবি নিয়ে খেলতে দেখে। এই তো সেই চাবি। কিরে বিট্টু, এই চাবিটা তুই কোথায় পেলি? এই চাবিটা তো অনেকদিন ধরেই আমি আমার স্কুলের পেন্সিলের বক্সে রেখে দিয়েছিলাম। আমি তো এটা নিয়েই খেলি। এই চাবির রিংটা নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। ললিতা রেগে গিয়ে বিট্টুর গালে ঠাসিয়ে একটা চড় মারি। বেয়াদব ছেলে, এতদিন তোর জন্য আমাকে কত কষ্ট করে উনুনে রান্না করতে হয়েছে। প্রত্যেকদিন বাড়ির লোকেদের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। এটা কি তোর খেলার জিনিস? চাবি খুঁজে খুঁজে আমার মাথাটা খারাপ হয়ে গেল। কিন্তু তুই একবারও বলতে পারলি না যে চাবিটা তুই লুকিয়ে রেখেছিস। শুধু শুধু আমি শাশুড়ি মায়ের উপর সন্দেহ করছিলাম। এই বলে ললিতা বিট্টুর কাছ থেকে চাবি নিয়ে গ্যাস ওভেনের তালা খুলে দেয়। কিন্তু সেই দিনের পর থেকে ললিতা গ্যাস ওভেনে তালা দেওয়ার সাহস পায় না। তবে গরমের হাত থেকে বাঁচার জন্য সে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে দুপুরের রান্নাটাও সেরে নেয়। এতে করে বাড়ির লোকেদের আর কোনো সমস্যা থাকে না। তবে খুব তাড়াতাড়ি মোহন ললিতার জন্য একটা কুলার কিনে নিয়ে আসে। ললিতা এখন কুলারের হাওয়া খেতে খেতে যখন ইচ্ছা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে পারে। সন্তোষপুরে মধুমিতা তার মা কাহিনী দেবীর সঙ্গে বাস করত। মধুমিতাকে দেখতে খুবই সুন্দর ছিল। তাকে দেখলে যে কারোরই পছন্দ হয়ে যেত। তাকে যারা যারা দেখত কেউই তার সুন্দরতার প্রশংসা না করে থাকতেই পারত না। তাকে দেখলে মনে হতো ঈশ্বর তাকে রূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে, কিন্তু তার রূপের সঙ্গে তার গুণের কোনোই মিল ছিল না। তাকে কোনো কাজ দিলে সে না তো বলতো না, কিন্তু বুদ্ধিমত্তার দরুন সেটাকে বোঝানোই অসম্ভব হয়ে পড়ত। এক কথায় বলতে গেলে সে খুবই বোকা মাথামোটা ছিল। আর তাই সে প্রতি বছর একই ক্লাসে 2-3 বার করে ফেল করে আসছে। কাহিনী দেবীর হাজার প্রচেষ্টা করা সত্ত্বেও তাকে মাধ্যমিকের গণ্ডি পার করাতে পারেনি। কিরে, তাড়াতাড়ি রেডি হবি তো নাকি? আর কত সময় লাগাবি? আর শোন, কালকে রাতে ছাদ থেকে কাপড়গুলো তুলতে বলেছিলাম, তুলেছিলিস তো নাকি? হ্যাঁ গো মা, আমাকে কি তুমি বোকা ভেবেছো? যদি তুমি ইংরেজিতে বলতে তাহলে না হয় আমি বুঝতে পারতাম না। তুমি তো বাংলায় বলেছিলে, তাই না? আর বাংলাতেই তো আমি পাস করতাম। হ্যাঁ হ্যাঁ, সে আমার ভালোভাবেই জানা আছে। আর তোকে জিজ্ঞাসা করাটাই আমার বড় ভুল হয়েছে। তাহলে এবার ওখান থেকে একটা বিছানা চাদর নিয়ে আয় আর এই খাটে বিছিয়ে দে। আজকে তোকে দেখতে লোকজন আসবে, বুঝলি? এদিকে বলছে আমাকে দেখতে লোক আসবে, আর এদিকে বলছে খাটে চাদর বিছিয়ে দে। লোকগুলো কি আমাকে দেখতে আসবে নাকি চাদর দেখতে আসবে? কি জানি বাবা, এরা আমাকে বোকা বলে। এখন তো দেখছি এরাই বেশি বোকা। যাই হোক বাবা, কিছু বললেই তখন আবার আমার দোষ হয়ে যাবে। এভাবেই ভাবতে ভাবতে কাহিনী দেবীর কথা অনুযায়ী মধুমিতা ছাদের উপরে চলে যায়। কিছুক্ষণ পর সে একটা ভিজে নোংরা কাদামাখা চাদর নিয়ে সেখানে আসে। হ্যাঁ রে, তোকে চাদর নিয়ে আসতে বললাম, তুই এই ভিজে ময়লা চাদর কোথা থেকে পেলি? কালকে বিকালেই তো আমি দেখলাম কাপড়গুলো পুরো শুকিয়ে গেছিল। হ্যাঁ মা, আমি তো কালকে কাপড়গুলো তোলার সময় শুকনোই দেখলাম, কিন্তু রাতে বৃষ্টি হয়েছে মনে হয়, তাই ভিজে গেছে। এগুলো আর কিছুক্ষণ রেখে আসি, তাহলে আবার শুকিয়ে যাবে। ও, তার মানে তুই কালকে ছাদ থেকে কাপড় তুলিসনি? তুই আজকাল মিথ্যা কথাও বলতে শিখেছিস। না না, তুলেছিলাম তো,
কিন্তু কাপড়গুলো নিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না আমি। কাল তুমি বললে না যে কাপড়গুলো ছাদের দড়ি থেকে তুলে আনবি, কিন্তু কোথায় রাখবো সেটা তো বলনি। তাই আমি ছাদের উপরেই একটা কোণে রেখে এসেছিলাম। হে ঈশ্বর, এই বোকা মেয়েকে নিয়ে আমি কি যে করি। ওর এটাও বুদ্ধি হয়নি যে ওগুলোকে ঘরে নিয়ে এসে রাখি। এই মাথা মোটা মেয়েকে যে কে পছন্দ করবে? এর জন্য দেখাশোনা করে কি লাভ? বিয়ে হয়ে গেলেও এর মোটা বুদ্ধির জন্য শেষে বাড়িতে ফেরত দিয়ে যাবে। কাহিনী দেবী মধুমিতার ব্যাপারে সবকিছুই জানতো, তাই হয়তো তাকে নিয়ে তার চিন্তা হতো। কিন্তু সেদিন যারা তাকে দেখতে আসছিল তারা তো এই ব্যাপারে কিছুই জানতো না। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দেবী তার ছেলে পীয়ূষকে নিয়ে মধুমিতাকে দেখতে আসে। মধুমিতাকে দেখতে সুন্দর হওয়ায় পীয়ূষ এবং তার মা দুজনেরই তাকে খুব পছন্দ হয়। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন পর, আরে মধুমিতা, কোথায় গেলে? তাড়াতাড়ি আমার ব্যাগটা গাড়ির মধ্যে রেখে এসো। আজ আমার একটু দেরি হয়ে গেছে, তাই স্নান করেই বেরিয়ে পড়বো। খাবার খাওয়ারও হয়তো সময় হবে না। ওই টেবিলেই ব্যাগটা আছে, দেখো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। যা বাবা, এই ব্যাগের মধ্যে তো দেখছি অনেক জিনিসপত্র আছে। এগুলোকে কোথায় রাখবো সেটা তো বললো না। দূর বাবা, এ তো দেখছি আমাকেই ভাবতে হবে কি করি। হ্যাঁ, আমি বরং এগুলোকে বের করে টেবিলেই রেখে দিই, তাহলেই সমস্যার সমাধান হবে। এই বলে মধুমিতা পীয়ূষের ব্যাগ থেকে সমস্ত ডকুমেন্টস, জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু বের করে ব্যাগটিকে খালি করে নিয়ে গাড়ির মধ্যে রেখে আসে। পীয়ূষ কিছু না জেনেই অফিসে চলে যায়, কিন্তু অফিসে গিয়ে সে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুঁজে পায় না এবং তাকে বসের কাছে খুবই ছাড় খেতে হয়। সে তখন মধুমিতার উপর খুবই রেগে যায়। সন্ধেবেলা বাড়ি এসে, মধুমিতা, ও মধুমিতা, তুমি কোথায়? তোমার মাথায় কি একটু বোধ বুদ্ধি নেই নাকি? সকালে আমি তোমাকে ফাইলগুলো বের করে শুধু খালি ব্যাগটা কি দিতে বলেছিলাম, যে তুমি মাথা বেড়ে খালি ব্যাগটা দিয়ে এসেছো? যা বাবা, এতে আমার কি দোষ শুনি? তুমিই তো শুধু ব্যাগটা দিতে বলেছিলে। ফাইলগুলোর কথা কখন বললে? আমাকে বললে কি আমি ওগুলো দিতাম না? ওহ গড, এটাকে কি বলবো? আমার মাথাটা খারাপ, পুরো খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এত বোকা কেন বলো তো? তোমার মাথায় কি গোবর আছে নাকি? একটুও কমন বুদ্ধি বলে কিছু নেই? এভাবেই সেদিন পীয়ূষ মধুমিতার উপর রাগারাগি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে পীয়ূষের চেঁচামেচির আওয়াজ শুনে নন্দিতা দেবী সেখানে আসে এবং সবকিছু শোনার পর বলে, আরে বাবা পীয়ূষ, তুই আমার বৌমাকে এভাবে বলিস না তো। ও এই কদিন হলো এখানে এসেছে। তোর কোনটা দরকার কোনটা দরকার নেই ও কি করে বুঝবে বলতো? তুই তো ইঞ্জিনিয়ার, তোর হাজার রকমের কাগজপত্র। এতদিনে আমি তোর সঙ্গে আছি, আমি এখনো জানতে পারিনি, আর ও এই দুদিনে এসে কিভাবে জানবে বলতো? আহ মা, তুমিও না এসে বৌমাকে সাপোর্ট করা শুরু করে দিলে। তুমি জানো ওর জন্য আমার কত কথা শুনতে হয়েছে। অফিসে আমার ইমেজটাই পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ সে তো জানা আছে। তাহলে এবার তুই বল, সেই ছোটবেলা থেকে তোর দুষ্টুমির জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কতই না কথা শুনতে হয়েছে। তা আমি কি তোকে কখনো এভাবে বকেছি? নন্দিতা দেবী খুবই ভালো মনের মানুষ ছিল, আর সে এটাকে সাধারণ একটা ঘটনাই ভেবেছিল। আসলে নন্দিতা দেবী তখনও পর্যন্ত মধুমিতার বোকামি নিজের চোখে দেখেনি। বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন, বৌমা, ও বৌমা, কি বলছি শোনো। আজ তোমার শ্বশুর মশাই হঠাৎ বাড়ি ফিরছেন। রান্নাঘরে দেখলাম যা তরকারি আছে হয়ে যাবে, কিন্তু ভাত হয়তো কম পড়বে। তুমি বরং এক কাজ করো, তোমার শ্বশুর মশাইয়ের জন্য অল্প কিছু চাল নিয়ে গ্যাসে চাপিয়ে দাও, তাহলে কোনো সমস্যা হবে না। তুমি তাড়াতাড়ি চাপাও, আমি কাপড় ধুতে যাচ্ছি। এই বলে নন্দিতা সেখান থেকে চলে যায়। মধুমিতা কিছুক্ষণ চিন্তা করার পর, মা আমাকে কি করতে বলল যেন? ও আচ্ছা, চাল নিয়ে গ্যাসে চাপিয়ে দিতে বলল। চাল নিয়ে? কিন্তু চালটা কিসে করে চাপাবো সেটা তো বললো না। এমনি চাল কি গ্যাসের উপর দিয়ে দেব? না না, তা কি করে হয়? এক কাজ করি, একটা পাত্রে করে কিছুটা চাল চাপিয়ে দিই। মধুমিতা কিছুটা চাল নিয়ে একটি পাত্রে করে গ্যাস ওভেনের উপর চাপিয়ে রাখে। বেশ কিছুক্ষণ পর মনোজ বাবু বাড়ি ফেরে এবং নন্দিতা দেবী মধুমিতাকে ভাত নিয়ে আসতে বললে সে চালের পাত্রটি ধরে এনে দেয়।
এটা দেখে পীয়ূষ বলে, দেখছো তো মা, সেদিন আমি কি বলেছিলাম? তুমি শুধু শুধু আমাকে বকলে। এখন বুঝতে পারছো তো মধুমিতা কতটা বোকা মেয়ে? হ্যাঁ রে বাবা, আমি তো সেটাই ভাবছি। বলি এই মেয়ে, চাল চাপানো মানে কি শুধু পাত্রে চাল নিয়ে সেটিকে চাপিয়ে রাখা? তোমার মাথায় কি গোবর আছে শুনি? শুধু চাল চাপালে, চালে একটু জল দিলে না, গ্যাস ওভেনটা ধরালে না, তাহলে ভাতটা হবে কিভাবে? এখন তোমার শ্বশুর মশাইকে কি খেতে দেবো শুনি? এভাবে শুধু সেদিনই নয়, মধুমিতাকে প্রতিদিনই তার বোকামির জন্য কিছু না কিছু কথা শুনতেই হতো। এগুলো শুধু মধুমিতারই নয়, বাড়ির সকলেরই খুব খারাপ লাগতো। তারা মধুমিতাকে ভালো তো বাসতো, কিন্তু তার বোকামিকে কিভাবে দূর করবে, কিভাবে তাকে বুঝিয়ে বলবে, কিছুই তারা ভেবে পাচ্ছিল না। তাকে যেটা বলা হতো সে সেটা করতো ঠিকই, কিন্তু যতটুকু সে বুঝতো ততটুকুই করত। আর দিনে দিনে তার বোকামি বেড়েই যাচ্ছিল। একদিন, বাবা এই নিন আপনার চা, দুধ চিনি ছাড়া, লবণ দিয়ে লেবু চা। কি আমি ঠিকঠাক এনেছি তো? কিন্তু দেখুন না, তবু আমি নাকি বোকা। বৌমা, আমার তো সেদিনের কথা ভেবেই হাসি পাচ্ছে। সকলের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম ভুলভ্রান্তি হয়েই থাকে। যদিও আমার সেদিন পেট ভরেই ছিল, ভাত দিলেও হয়তো আমি খেতে পারতাম না। আচ্ছা বৌমা, ওসব বাদ দাও, চা তো দিয়েছো, এখন তুমি গিয়ে এক গ্লাস জল এনে দাও। আমি এখন এসে গেছি, তাই তোমাকে আর কেউ বকতে পারবে না, বুঝেছো? হ্যাঁ বাবা, নিয়ে এসেছি, কিন্তু ঠান্ডা জল আনবো নাকি গরম? অবশ্যই তুমি ঠান্ডা জল আনবে, আর গ্লাসও আনবে, সাদা প্লেন জল আনবে, এবারে বুঝেছো? মনোজবাবুর কথা শুনে মধুমিতা জল আনতে চলে যায়। সে তার কথা অনুযায়ী ঠান্ডা জল এনে মনোজবাবুকে দেয়। এটা দেখে পীয়ূষের চিন্তা কিছুটা দূর হয় এবং তাকে নিয়ে সব সমস্যা মিটে যায়। সে বুঝে যায় যে মধুমিতাকে কিভাবে বলতে হবে। বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন তাদের পাশের বাড়ির এক মহিলা তাদের বাড়িতে আসে। সে কাউকে দেখতে না পেয়ে মধুমিতাকে বলে, এই যে দিদি, তুমি এখানে আছো? আসলে আমি অনেকক্ষণ ধরেই তোমার শাশুড়ি মাকে খুঁজছিলাম। আমি ওই পাশের বাড়িতেই থাকি, আর একটা দরকার পড়লো তাই এখানে এসেছি। ও আচ্ছা, শাশুড়ি মাকে খুঁজছো তাহলে? উনি মার্কেটে গেছেন, তাহলে তুমি ওখানে গিয়ে খুঁজতে পারো। না না, তেমন কিছু দরকার নয়। আসলে আজকে আমাদের লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, তা যদি কিছু লঙ্কা দিতে তাহলে ভালো হতো। ও এই ব্যাপার, সামান্য লঙ্কা, তাও তুমি এমন করে বলছো, আমার তো প্রথমে শুনে ভয় লেগে গেল। তা কি লঙ্কা দেবো তোমাকে, গুঁড়ো নাকি কাঁচা? না না, কাঁচা গুঁড়োর কোনো ব্যাপার নেই, যে কোনো দিলেই হবে। আসলে তরকারি চাপিয়ে দিয়ে এসেছি তো। আচ্ছা আচ্ছা, কাঁচাই না হয় দিলাম, কিন্তু কয় পিস দেব? পাকা দেব না কাঁচা দেব? লাল রঙের দেব নাকি সবুজ রঙের দেব? আর কিসে করে দেব, মানে কাগজে দেব নাকি কোনো পাত্রে দেব, নাকি তুমি হাতে করেই নিয়ে যাবে? এ কি মেয়ে রে বাবা, দেবে না ডিরেক্ট বলেই দিতে পারতো। এত নাটক করার কি আছে? সামান্য লঙ্কার জন্য এত বকাচ্ছে। এতক্ষণে আমার তো দোকান থেকেই কিনে আনা হয়ে যেত, শুধু শুধু এখানে এলাম। তাদের এভাবেই কথাবার্তা চলছিল। ঠিক তখনই সেখানে পীয়ূষ চলে আসে এবং সে কিছুটা শোনার পর বলে, মধুমিতা, দিদিকে 8-10টা কাঁচা লঙ্কা একটা প্লেটে করে এনে দাও। আসলে দিদি, আপনি কিছু মনে করবেন না, মধুমিতা একটু ওরকমই, ওকে সবকিছু ডিটেলসে বলতে হয়। হ্যাঁ সেটাই বলুন। আমি প্রথমে ভেবেছিলাম লঙ্কা না দেওয়ার জন্যই হয়তো এত নাটক করছে। আচ্ছা পীয়ূষ, আমি এখন আসছি। এই বলে পাশের বাড়ির মেয়েটি সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিন পীয়ূষ তাদের সমস্যার সমাধান করে দেয়। সে পরবর্তীতে নন্দিতা দেবীকেও সমস্ত কিছু শিখিয়ে দেয়। নন্দিতা দেবী অথবা বাড়ির অন্য কারোর মধুমিতাকে দরকার পড়লে তারা সমস্ত কিছুই বুঝিয়ে বুঝিয়ে বলতো। তার ফলে সে সব কাজই ঠিকঠাক করে করত। দেখেছো তো মা, মধুমিতার বোকামি অনেকটাই কমে গেছে। হ্যাঁ রে বাবা, আমি তো সেটাই দেখছি। আর যেমনই হোক না কেন, আমাদের বাড়ির বৌমা আমাদেরকে নিয়ে চলতেই হবে। আর তুই দেখবি বৌমা একদিন না একদিন ঠিক হয়ে যাবে। এভাবেই তারা সকলে মধুমিতাকে তার মতো করে বুঝিয়ে বলতে বলতে ধীরে ধীরে মধুমিতা চালাক হয়ে ওঠে। এখন মধুমিতা তার সমস্ত কাজই ঠিকঠাক করে করে। কোনো কথা তাকে একবার বললেই সে বুঝে যায়।
এখন তাকে নিয়ে আর কারোরই কোনো সমস্যা হয় না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।